কি আনন্দ আকাশে কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি আনন্দ আকাশে বাতাসে। জয়ী, জয়ী, কি হলো? ওরম চেঁচাচ্ছ কেন? আরে বলছিলাম এক কাপ চা কি পাওয়া যাবে? না, 2 কাপ হয়ে গেছে, আর চা হবে না। যা বাবা, চায়ে তো রেশনিং। হ্যাঁ, সব কিছুতেই রেশনিং হবে। এই যে সকাল থেকে কাগজটা মুখে করে বসে আছো, এবার সেটাতেও রেশনিং হবে। দেখো জয়ী, আজকে ছুটির দিন, সারা সপ্তাহ নমো নমো করে পড়ি। আজকের দিনটা তো অন্তত কাগজটা একটু খুঁটিয়ে পড়তে দাও। শুধু কাগজ পড়লেই হবে? আরো যে কাজ পড়ে আছে সেগুলোকে করবে শুনি। আজকে আবার কি কাজ? বারে, এর মধ্যেই ভুলে গেলে? আজকেই তো সেন্ট জেভিয়ার্সের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোবে। ধুস, এই কাজের জন্য তুমি সব কিছু রেশনিং করে দিচ্ছ। দেখো জয়ী, তোমার ছেলে সেন্ট লরেন্স, ডন বস্কো, সাউথ পয়েন্টের মতো স্কুলে যখন ফার্স্ট লিস্টে 10 জনের মধ্যে চান্স পেয়েছে, সেন্ট জেভিয়ার্সও পেয়ে যাবে। এ ব্যাপারে আমি কনফিডেন্ট। অত কনফিডেন্স কিন্তু ভালো নয়। তুমি একবারটি গিয়ে দেখেই এসো। ঠিক আছে, ঠিক আছে, দুপুরে গিয়ে দেখে আসবো খন। তুমি এত হেলাফেলা করছো কেন বলো তো? সেন্ট জেভিয়ার্স তো তোমার ফার্স্ট চয়েস। না না, হেলা ফেলা করবো কেন? রিন্টুকে আমি ওখানেই পড়াবো। আসলে আমি বুঝে গেছি রিন্টু ওখানেও টপ 10-এর মধ্যেই আসবে। কিন্তু রিন্টু গেল কোথায়? কোথায় আবার? ওই যে শুনতে পাচ্ছ না, গুগা বাবার গান শুনছে। ওই ক্যাসেটটা শুনতে ও যে কি ভীষণ ভালোবাসে। রোজ অন্তত একবার এটা শুনবে। যাই বলো জয়ী, নিজের ছেলে বলে বলছি না, রিন্টু কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। এই বয়সে ওর টেস্টটাই একটু আলাদা। এই বয়সের কটা ছেলে গুগা বাবা শোনে বলো তো? আর এমন সব প্রশ্ন করে যে মাঝে মাঝে আমারই মাথাটা ঘুরে যায়। এইটুকু ছেলে এত সব জানে কোত্থেকে? ওর ভয়েই তো এমন খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়ি। কে জানে কখন কি প্রশ্ন করে বসে। সেদিন হঠাৎ দুম করে এসে বলল, বলো তো বাবা, নিউ ক্যাসেল শহরে কটা ব্রিজ আছে, আর সেই ব্রিজগুলো কোন নদীর ওপারে? আমি তো আকাশ থেকে পড়লাম। নিউ ক্যাসেল তো ছাড়, আমি এই কলকাতা শহরে কটা ব্রিজ আছে তাই জানি না। আমাকে বোকা বনতে দেখে ও মুচকি হেসে বললে, পারলে না তো? শোনো, টোটাল 7টা ব্রিজ আছে, আর সব কটা ব্রিজ রিভার টাইনের উপর। আমি হার মানবো না বলে যেই ওকে প্রশ্ন করেছি, বলতো নিউ ক্যাসেল কিসের জন্য বিখ্যাত, অমনি রিন্টু খিলখিল করে এসে বললে, এটা কোনো কোশ্চেন হলো বাবা? এটা তো সবাই জানে নিউ ক্যাসেল কয়লার জন্য বিখ্যাত। আমি একেবারে বোকা বনে গেলাম। একটা 6 বছরের ছেলের কাছে 37 বছরের WBCS অফিসার প্রণব চৌধুরী হেরে গেল। তবে হেরে গিয়ে খুশি হলাম। সত্যি রিন্টু অনেক কিছু জানে। বিশ্বাস করবে, আমি ওর কাছ থেকেই শুনেছি পৃথিবীতে 15,000 রকমের অর্কিড আছে। 15 কোটি বছর আগে পৃথিবীতে বিশাল এক পাখি ছিল যার নাম অর্কিও পটারেক্স। তোমাকে তো তবু কঠিন কঠিন প্রশ্ন করেছিল। আমি সেদিন বাড়ির ঠাকুরের পুজো দিতে যাচ্ছি, হঠাৎ ও বলল, বলো তো মা, শনি ঠাকুরের বাহন কি? আমি বললাম, বার ঠাকুরের কোনো বাহন নেই। ও বলল, আলবাত আছে, আমি জানি। শনি ঠাকুরের বাহন হলো শকুন। আমি খুব একটা বিশ্বাস করিনি। এত বছর বার ঠাকুরের পুজো করছি, কোনোদিন তো
শকুনের মূর্তি দেখিনি। সেদিনই পুরোহিতকে জিজ্ঞাসা করে জানলাম রিন্টু ঠিক বলেছে, বার ঠাকুরের বাহন সত্যি সত্যি শকুন। ওর ধর্মের জ্ঞানও প্রচুর জানো, ওর কাছেই জেনেছি পবনদেবের বাহন হলো হরিণ, আর উচ্চৈঃশ্রবা কার নাম। উচ্চৈঃশ্রবা? সেটা আবার কার নাম? ও, তুমিও জানো না তো? উচ্চৈঃশ্রবা হলো সমুদ্র মন্থনে উঠে আসা ঘোড়াটার নাম। দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াটা লাভ করেন। আসলে ইন্দ্রের বাহন হলো ঐরাবহ। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমাদের রিন্টু আসলে জাতিস্বর। ধুস, জাতিস্বর ফাতিস্বর সব ফালতু কথা, অবৈজ্ঞানিক ব্যাপার। ও আসলে একটা জিনিয়াস, এ লিটল জিনিয়াস। অসম্ভব স্মরণ শক্তি, তার সঙ্গে জানার প্রবল ইচ্ছে। ওকে যদি ঠিক মতো ট্রেন আর গাইড করতে পারি, এসে টপ 10-এ ও নির্ঘাত থাকবে। তোমাকে একটা কথা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, ওই অ্যাভারেজ বাঙালি ছেলের মতো ছেলেকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার আমি করব না। শুরু থেকেই নজর থাকবে আইএসের দিকে, এটা আমার স্বপ্ন। জানি জানি, তোমার নিজের ব্যর্থতাকে তুমি ছেলেকে দিয়ে পূরণ করতে চাইছো। ব্যর্থতা আমার নয় জয়ী, ব্যর্থতা আসলে আমার গাইডেন্স। হায়ার সেকেন্ডারিতে আমার যা মার্কস ছিল তাতে অনায়াসে আমি প্রেসিডেন্সি বা সেন্ট জেভিয়ার্সে চান্স পেতে পারতাম। কিন্তু যেহেতু সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল বাবার বন্ধু ছিল, তাই হাফ ফ্রির আশায় বাবা আমাকে সিটি কলেজেই ভর্তি করে দিলেন। তাতে বিএসসিটা হলো, কিন্তু ইংলিশে উইক থেকে গেলাম। দুবার আইএসটা একটুর জন্য ফসকে গেল শুধু ইংলিশে কম নাম্বার পাওয়ার জন্যে। আজ দেখো, আমার চেয়ে অনেক কম নাম্বার পাওয়া সুরেশ আর অনিন্দ কীরকম ড্যাং ড্যাং করে আইএস হয়ে দিল্লিতে টপ বস হয়ে বসে আছে, শুধু সেন্ট জেভিয়ার্সে পড়েছিল বলে। ঠিক আছে, এর জন্য এত দুঃখ পাওয়ার কি আছে? তুমি বা কম কি, WBCS অফিসার, এমন কিছু ছোট পোস্ট তো নয়। কোথায় আইএস আর কোথায় ডব্লিউবিসিএস, দুটোতে তুলনাই হয় না। তাই আমি ঠিক করে নিয়েছি ছেলেকে ছোটবেলা থেকেই সেন্ট জেভিয়ার্সে দেব। বেশটা ভালো হয়ে তৈরি হয়ে গেলে ওকে আর কেউ আটকাতে পারবে না। দিও দিও, সেন্ট জেভিয়ার্সেই দিও, কিন্তু আগে অ্যাডমিশনটা তো পাবে পাবে, সেন্ট জেভিয়ার্সও পাবে। তুমি দেখে নিও, রিন্টু সত্যিই জিনিয়াস। কিন্তু মশাই, তোমার ওই জিনিয়াস পুত্রটি যে ফ্রিজ খুলে কনডেন্সড মিল্ক খেয়ে খেয়ে শেষ করে দিল। বাধ্য হয়ে আমাকে ফ্রিজে চাবি লাগাতে হয়েছে। না না জয়ী, না না, ওরকম কাজ একদম করো না। ওকে খেতে দাও। মাসে 4টের জায়গায় 8টা কনডেন্সড মিল্ক লাগলে আমি ফতুর হয়ে যাব না। ফতুর না হলেও অভ্যেসটা তো আর ভালো নয়। কই, আমার দিদির মেয়ে সুস্মিতা ওরকম করে না। আরে বাবা, সুস্মি তো রিন্টুরই বয়সী, কিন্তু সুস্মি কি রিন্টুর মতো এত কিছু জানে? শোনো, সুস্মির চেয়ে রিন্টুর ব্রেন ওয়ার্ক অনেক বেশি। এখন ওর গ্রোয়িং এজ। এই বয়সে ব্রেনের সেলগুলোকে সজীব রাখার জন্যে ভালো ভালো খাবার দরকার। ও কনডেন্সড মিল্কটা যখন ভালো খায়, ওকে খেতে দাও। কনডেন্সড মিল্ক তো ভালো জিনিস। মানলাম ভালো জিনিস, কিন্তু তা বলে চুরি করে খাবে? এটাকে চুরি বলে না। তাছাড়া এটা কিছুটা হেরিডিটিক্যাল ব্যাপার। হেরিডিটিক্যাল ব্যাপার? আরে ছোটবেলায় আমিও লুকিয়ে প্রচুর কনডেন্সড মিল্ক খেতাম। পুত্র পিতার কিছুটা পদাঙ্ক তো অনুসরণ করবে। জয়ী, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, তুমি যে একেবারে বাড়ি মাথায় করে ফেলেছো। বাড়ি কি গো,
আমার ইচ্ছে করছে গোটা পৃথিবীটাই মাথায় করে বসি। তার মানে রিন্টু সেন্ট জেভিয়ার্সে চান্স পেয়ে গেছে? শুধু চান্স কেন বলছো, রিন্টু অ্যাডমিশন টেস্টে 4th হয়েছে। তাই নাকি? আরে তোমাকে বলেছিলাম না রিন্টু টপ 10-এ থাকবেই, এবার বিশ্বাস হলো তো? যাক বাবা, আমার কিন্তু খুব চিন্তা ছিল, যতই ভালো ছেলে হোক সেন্ট জেভিয়ার্সের অ্যাডমিশন পরীক্ষাটা কিন্তু খুব টাফ ছিল। আরে ওসব টাফ ফাফ মিডিওকার স্টুডেন্টদের জন্যে, রিন্টুর জন্যে নয়। আমি একেবারে হাতে হাতে কল লেটার নিয়ে এসেছি। সামনে সোমবার ইন্টারভিউ। সোমবার? তাহলে তো তোমাকে ছুটি নিতে হবে, ওকে তো তুমি নিয়ে যাবে। কিন্তু রিন্টুর সঙ্গে আমাদের দুজনকেও যেতে হবে। আমাদের দুজনকে? কেন? এসব স্কুলের কথাই আলাদা। রিন্টুর সঙ্গে সেদিন আমাদেরও ইন্টারভিউ নেবে। কি, আমাকেও ইন্টারভিউ দিতে হবে? আরে এতে অবাক হচ্ছ কেন? এটা এমন কি ব্যাপার? তোমাকে কি চাঁদের ওজন বলতে হবে? মামুলি 2-4টে কথা জিজ্ঞেস করবে, সবই রিন্টু ওরিয়েন্টেড। আরে বাবা, তুমি বুঝছো না কেন? যাই প্রশ্ন করুক উত্তর তো ইংরেজিতেই দিতে হবে, তাও আবার সাহেব পাদ্রীদের সামনে। আমার তো ভাবতেই গা শিদিয়ে যাচ্ছে গো। কি করবে বলো, যেতেই হবে। হাত পা সেঁধিয়ে গেলেও যেতে হবে, এটাই ওখানকার নিয়ম। এটা কিন্তু ভারী অন্যায় নিয়ম। ভর্তি হবে ছেলে, তাকে তো পরীক্ষা নিল, সেখানে খেটে খুঁটে ছেলে 4th হয়েছে, ব্যাস। দরকার হলে ছেলেকে ইন্টারভিউ নাও, কিন্তু ওই বাবা মাকে ইন্টারভিউ নেবে কেন? যদি বাবার আর্থিক অবস্থা জানার দরকার হয় তাহলে শুধু বাবাকে ডাকলেই তো হয়, মাকে ডাকার দরকার কি? এ অন্যায়, ভারী অন্যায়, এর একটা প্রতিবাদ হওয়া দরকার। ওরে বাবা, তুমি যে একেবারে ট্রেড ইউনিয়ন লিডারদের মতো কথা বলা শুরু করলে। প্রতিবাদটা কে করবে শুনি? আমি করব। তুমি একটা ভালো করে প্রতিবাদ পত্র লিখে দাও তো, আমি সই করে দিচ্ছি। ইন্টারভিউর দিন তুমি আমার বদলে ওটা জমা দিয়ে দিও। তাহলেই হয়েছে, ফাদাররা ঘাট ধরে গেট পার করে দিয়ে আসবে। কিন্তু তুমি অত ভয় পাচ্ছ কেন বলো তো? তুমি তো আর অশিক্ষিত নও, এই রীতিমতো অনার্স গ্র্যাজুয়েট। এই রাখো তো তোমার অনার্স গ্র্যাজুয়েট, সে তো বাংলায় অনার্স, ইংরেজিতে কোনোদিন কথা বলেছি? কে বলেছে বলনি? গত বছর ম্যাড্রাস গিয়ে হোটেল আর দোকানে তুমি ইংরেজিতে কথা বলনি? আরে সেটা তো বাধ্য হয়ে বলা, তাছাড়া ওখানে 2-4টে ভুল বললেও কেউ ধরার জন্য ওঁত পেতে বসেছিল না, সেই বলা আর ওই সাহেবদের সামনে বসে বলা কি এক হলো? আরে বাবা, 2-4টে প্রশ্ন করবে, ইয়েস নো বলে ম্যানেজ করে দেবে। এই দেখো, ওসব বড় স্কুলের ব্যাপারে আমি দিদির কাছে শুনেছি, ওরা ইন্টারভিউ নেয় অ্যাডমিশন করার জন্য নয়, এলিমিনেট করার জন্য। ওরা যদি একবার জানতে পারে আমি ইংরেজি বলতে পারি না, তখন আমাকেই চেপে ধরবে। আমি শুধু শুধু যেচে ফেল করতে যাব কেন? এতে তো রিন্টুর কাছেও ছোট হয়ে যাব। ও বলবে আমি পাস, মা ফেল। এটা শুনতে আমার ভালো লাগবে? কিন্তু তাহলে তোমার একটা সামান্য দুর্বলতার জন্যে রিন্টুর উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই আমি বলি কি, দরকার নেই সেন্ট জেভিয়ার্স, সেন্ট লরেন্সই ভালো, ওখানে এক্ষুনি অ্যাডমিশন হয়ে যাবে। তুমি বরং রিন্টুকে সেন্ট লরেন্সেই ভর্তি করে দাও। তুমি কি বলছো জয়ী? সেন্ট জেভিয়ার্সের সুযোগ পেয়ে কেউ অন্য স্কুলে যায়? ভালো ছেলে হলে যে কোনো স্কুলে পড়ো। আরে বাজে কথা বলো না তো। স্কুল কলেজের ভালো হওয়াটা যে কতটা জরুরি সেটা আমার চেয়ে আর কে ভালো বোঝে বলো তো? ঠিক আছে, তুমি নিয়ে গিয়ে রিন্টুকে সেন্ট লরেন্সেই ভর্তি করে দাও, কিন্তু মনে রেখো রিন্টুর পড়াশোনার যাবতীয় দায় দায়িত্ব তোমার। এরপর থেকে ওর ভালো মন্দের দায় তোমাকেই নিতে হবে।
আর সারা জীবন রিন্টুর পড়াশোনার ব্যাপারে আমার সঙ্গে আর কোনো কথা বলবে না। আর তুমি রেগে যাচ্ছ। এটা তো রাগেরই কথা। তুমি জানো আমার কতদিনের স্বপ্ন ছেলেকে জেভিয়ার্সে পড়াবো। ছেলে অ্যাডমিশন টেস্টে পাসও করলো, এখন তুমি ইংরেজি বলতে পারো না বলে এই সামান্য কারণের জন্য ছেলেকে অন্য স্কুলে অ্যাডমিশন করাতে হবে। অদ্ভুত যুক্তি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? তুমি যদি আমার বদলে মিলিকে রিন্টুর মা সাজিয়ে নিয়ে যাও, তাহলে কেমন হয়? কোন মিলি? কোন মিলি কি গো? আরে মিলি, আমার ছোট বোন মিলি। তোমার ছোট বোন মিলি? সে তো ব্যাঙ্গালোরে থাকে। এখন এই ইন্টারভিউয়ের জন্য ব্যাঙ্গালোর থেকে তাকে ডেকে আনতে হবে। ব্যাঙ্গালোর থেকে আনতে হবে কেন? ও তো গত রবিবার ক্যালকাটায় এসছে। ওর শ্বশুরের বাৎসরিক আছে, বালিগঞ্জের বাড়িতেই উঠেছে। তুমি বরং ওকেই সাজিয়ে নিয়ে যাও না। মিলিকে তোমার বদলে সাজিয়ে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, সেটাই সবচেয়ে ভালো হবে। ও ইংলিশ মিডিয়ামে পড়েছে, তাছাড়া 7 বছর মেজরের বউ হয়ে হিল্লি দিল্লি ঘুরেছে। আজ ক্লাব, কাল পার্টি। ও একবারে ফরফর করে বেশ কায়দার ইংরেজি বলতে পারে। তাছাড়া ববছাড় চুল, চেহারাটাও বেশ মেম সাহেব মেম সাহেব। সাহেবরা ওর সঙ্গে 2-4টে কথা বললেই দেখবে বেশ পছন্দ করে ফেলবে ওকে। তুমি এমন করে বলছো যেন আমি ওখানে ইন্টারভিউয়ের বদলে পাত্রী দেখাতে নিয়ে যাচ্ছি। আমার কিন্তু বেশ নার্ভাস লাগছে। এরপরে যদি কোনো অসুবিধা হয়। কিচ্ছু অসুবিধা হবে না। হাজার হাজার গার্জিয়ান আসবে, তাদের সবাইকে কি ওরা চিনে রাখবে নাকি? চিনে না রাখলেও মানানসই বলে তো একটা কথা আছে। ও চেহারা দেখে যদি ধরে ফেলে। মিলির তো একহারা স্কুল গার্লের মতো চেহারা। আরে না না, তুমি বহুদিন মিলিকে দেখোনি তাই বলছো। মিলি আর এখন আগের মতো নেই, রীতিমতো গিন্নি বান্নি ভারী কি চেহারা বানিয়ে ফেলেছে। তোমার পাশে খুব মানিয়ে যাবে, কেউ সন্দেহ করবে না। সে না হয় বুঝলাম, কিন্তু মিলি কি রাজি হবে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেসব দায়িত্ব আমার। মিলিকে আমি ঠিক রাজি করিয়ে নেব। মিলি না হয় রাজি হলো, কিন্তু রিন্টু? রিন্টু? রিন্টুর আবার কি হলো? ওকে নিয়ে তো কোনো প্রবলেমই নেই। ও তো নিজের ইন্টারভিউ নিজেই দিতে পারবে। আরে আমি সে কথা বলছি না, কিন্তু রিন্টুকে তো মিথ্যে কথাটা শেখাতে হবে। সাহেবদের সামনে মাসিকে মা বলতে হবে, ভুল করেও মাসি বলা চলবে না। ও আমি সব শিখিয়ে দেব, ওটা অসুবিধা কিছু হবে না। কিন্তু মনের মধ্যে একটা কাঁটা বিঁধে থাকছে জয়ী। কেন? আসলে তুমি শুধু ইংরেজি বলার হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যে ভাবছো, আর সেটা ভাবতে ভাবতে তুমি অন্য প্রবলেমগুলোকে গুরুত্ব দিচ্ছ না। কিন্তু তুমি ভাবো তো, একটা ছেলে পড়াশোনায় চৌকস, যোগ্যতায় পারফেক্ট, শেষে কিনা তার শিক্ষা জীবনটা শুরু হবে একটা মিথ্যে দিয়ে, আর সেই মিথ্যে বলতে শেখাবে তার নিজেরই বাবা মা। এরপর রিন্টু যদি আরও মিথ্যে বলতে শুরু করে, তাকে শাসন করার মতো সুখ আমাদের থাকবে? দেখো বাপু, এই যুগটাই হলো মিথ্যের যুগ। নেতারা মিথ্যে বলছে, শিক্ষকরা মিথ্যে বলছে, ডাক্তাররাও মিথ্যে বলছে। এই যুগে বাঁচতে গেলে অত শত ভাবলে চলে না। যা দিনকাল পড়েছে, বাঁচতে গেলে আরো অনেক মিথ্যে কথাই রিন্টুকে শিখতেও হবে, বলতেও হবে। তাই এখন থেকে তৈরি হওয়া ভালো। ও তুমি ভেবো না, আমি রিন্টুকে ভালো করে বুঝিয়ে দেব যে কেন এই মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। ঠিক আছে, যা ভালো বোঝো করো। সেন্ট জেভিয়ার্সে চান্স পাওয়াটাও জরুরি। তবে রিন্টুকে এটাও বলে দিও, ও যেন আবার সাহেবদের কোনো শক্ত প্রশ্ন না করে বসে। পৃথিবীতে কত রকমের অর্কিড আছে, আর নেপচুনের তারাদের নাম কি, এসব প্রশ্নের উত্তর হয়তো ওই সাহেবরাও জানে না। শেষে হিতে বিপরীত না হয়ে যায়। তার চেয়ে ওকে যা জিজ্ঞেস করবে যেন শুধু সেই কথারই উত্তর দেয়।
এই কথাটা রিন্টুর মাথায় ভালো করে ঢুকিয়ে দিও। ঠিক আছে, আমি সব বুঝিয়ে দেবো। তুমি চট করে গাটা ধুয়ে এসো, আমি বরং ততক্ষণে মিলিকে একটা ফোন করে নিই। এখনই? শুভস্য শীঘ্রম। কি হলো জয়ী? মিলি তো এখনো এলো না। তুমি সময়টা ঠিক করে বলেছিলে তো? হ্যাঁ, আমি তো ওকে 8টার মধ্যে চলে আসতে বলেছিলাম। এখন আবার ওদের ফোনটাও এনগেজ পাচ্ছি, কি যে হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম এসব মিথ্যের আশ্রয় না নিয়ে নিজেকে প্রিপেয়ার করো। এখন যাও, ঝটপট তৈরি হয়ে নাও, 9:30 বেরিয়ে পড়তে হবে। আমি তৈরি হব মানে আমাকে ইন্টারভিউ দিতে হবে? আরে মিলি না এলে তো তোমাকেই যেতে হবে। একেবারে ওয়াক ওভার দেওয়াচ্ছে, একবার চেষ্টা তো করতে হবে। যাও যাও, আর দেরি করো না। সরি প্রণবদা, আই এম আ লিটল বিট লেট। লিটিল বিট নয় মিলি, অনেকটাই দেরি করেছো। সত্যি রে, তুই তো ভয় ধরিয়ে দিয়েছিলি, তুই না এলে তো আমাকেই যেতে হতো। কি করব বল দিদি, তোদের ক্যালকাটার ট্রাফিক সত্যি ইনটলারেবল। কিভাবে যে তোরা এসব অ্যাপয়েন্টমেন্ট মেনটেন করিস? তবু ভালো তুমি এলে। আমি তো ভেবেছিলাম তুমি লাস্ট মোমেন্টে পুরো ব্যাপারটা ক্যান্সেল করে দিয়েছো। কি বলছেন আপনি? এটা রিন্টুর লাইফের ব্যাপার, আর আমি ক্যান্সেল করে দেব? আপনি কি সেই জন্যই রেডি হননি? কে বললে রেডি হয়নি? আমি আর রিন্টু তো কখন থেকে রেডি হয়ে তীর্থের কাকের মতো বসে আছি তোমার অপেক্ষায়। এখন দুগ্গা বলে বেরিয়ে পড়লেই হলো? তার মানে আপনি এই ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবেন? অফকোর্স। কেন? ড্রেসটা কি এমন খারাপ? তবে তুমি যা মাঞ্জা দিয়ে এসেছো তাতে তোমার পাশে আমাকে একটুও মানাচ্ছে না, সেটা মেনে নিচ্ছি। তোমার পাশে আমাকে ভারী চাকর মনে হচ্ছে। যা, হ্যাঁ, আপনি কি বলেন না? তা নয় প্রণবদা, এমনিতেই এই ড্রেসটা ভালো, কিন্তু সাহেবী স্কুলে যাচ্ছেন, বাইরের খোলসটা তো একটু বদলাতেই হয়। আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে আপনি রাইটার্স বিল্ডিংয়ের বড় কেরানি। ওভাবে বলো না মিলি, তোমার দিদির প্রেস্টিজে লাগবে। আমি মোটেই কেরানি নই, অফিসার। না প্রণবদা, এভাবে গেলে চলবে না। স্যুট না পরেন, অ্যাটলিস্ট একটা জ্যাকেট তো চাপান। আপনার টাইফাই নেই? সবই আছে, কিন্তু ও তো পড়তে চায় না। দূর, ওসব গলায় দড়ি ফড়ি পড়তে আমার ভালো লাগে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসে। প্লিজ প্রণবদা, আমার রিকোয়েস্টে আজ অন্তত পড়ুন। আফটার অল, সাহেবদের ফেস করতে যাচ্ছেন, একটু সাজগোজ না করলে চলবে কেন? পড়োই না বাবা, মিলি এত করে যখন বলছে। ওকে ওকে, আমার দুই স্ত্রী যখন চেপে ধরেছে তখন পড়তে তো হবেই। যাই, আমি স্ত্রীদের আদেশ পালন করে আসি। কি রে, তোর নার্ভাস লাগছে না তো? না না, নার্ভাস লাগবে কেন? কিন্তু রিন্টু কোথায়? ও রেডি হয়ে পাশের ঘরে বসে কমিক্স পড়ছে। এই, তুই ওকে সব শিখিয়ে দিয়েছিস তো? দুম করে ওখানে মিলিমাসি বলে ফেললেই কিন্তু গন্ডগোল। না, ওকে আমি সব বুঝিয়ে দিয়েছি। ও ব্যাপারটায় বেশ মজাও পেয়েছে জানিস। আরে মজা তো আমিও পাচ্ছি। কলেজ ছাড়ার পর তো আর অ্যাক্টিং করিনি, তার উপর এটা আবার অ্যাক্টিং ইন রিয়েল লাইফ। দেখো তো, দেখো তো এইবার ঠিক ময়ূর পুচ্ছ কাক লাগছে না? আরে বাহ, এইবার দেখুন তো, একটা জ্যাকেট এক ঝটকায় আপনার পার্সোনালিটিটাই বদলে দিয়েছে। তাহলে ভালো লাগছে বলছো? ভালো মানে আপনাকে রীতিমতো হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ, তাহলে অ্যাক্টিংটাকেই পার্মানেন্ট করে নাও না। তার মানে আজকে যে ভূমিকাটায় অভিনয় করতে যাচ্ছ আমি সেটাকে একদম পার্মানেন্ট করার কথা বলছি। প্রণবদা, আপনি আমাকে দিদির সতী নেওয়ার অফার দিচ্ছেন? তোমার দিদি কিচ্ছু মনে করবে না। কি গো, করবে? তাছাড়া রিন্টুর ফার্দার ইন্টারভিউ আসলেও কোনো ঝামেলা হবে না। না বাবা না, আমি আমার নিজের হাজবেন্ডকে নিয়ে যথেষ্ট সুখে আছি। দিদির রাইভাল হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোমরা দেরি করো না তো, বেরিয়ে পড়ো। তোমরা ফেরা না পর্যন্ত চিন্তায় থাকবো।
ভয় নেই জয়ী, তোমার বোনকে অন্য কোথাও নিয়ে গিয়ে পালিয়ে গিয়েও আমি হজম করতে পারবো না। ওর মেজর স্বামীটি ঠিক গুলি করে দেবে। বাবা, এ সময় তোমার ইয়ার কি আসে? চলো হে, ঘন্টা দুয়েকের বউ অভিষেকটা সেরেই আসি। চলুন প্রণবদা, সরি সরি ডার্লিং, শুভ কাজে দেরি করতে নেই। দুর্গা দুর্গা, ভালোভাবে পাশ করিয়ে দিও মা। এই রিন্টু, ভুল করেও মাসি বলে ফেলিস না যেন। এখন থেকে আই অ্যাম ইয়োর মাদার, অনলি মাদার, মনে থাকে যেন। আরে ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। জয়ী গত দুদিন ধরে একেবারে পাখি পড়ার মতো করে সব শিখিয়ে দিয়েছে। আরে এই লোকটা আবার এখানে কেন? কোন লোকটা প্রণবদা? আরে ওই যে পাজামা পাঞ্জাবি পরে কালো লোকটা। আপনি চেনেন নাকি? আরে চিনি মানে, ও তো শম্ভু, আমাদের বাজারে মাছ বিক্রি করে। আরে রোজ সকালে এর কাছ থেকেই তো মাছ কিনি। বাজারের সব থেকে বড় মাছের দোকানটা ওরই। ও প্রণবদা, লোকটা তো আপনার দিকেই আসছে, আপনি আবার ওর সঙ্গে কথা বলবেন নাকি? আরে দেখে যখন ফেলেইছে, কথা না বলাটা অভদ্রতা। কাল সকালেই তো আবার বাজারে দেখা হবে। আপনি বরং এগিয়ে যান, আমি আর রিন্টু পেছনে আছি। এই যে স্যার, আপনিও এসে গেছেন, ছেলেকে ভর্তি করতে নিশ্চয়। আরে শম্ভু, তুমি এখানে? এখানকার হোস্টেলে মাছ সাপ্লাই করবার অর্ডার পেয়েছো নাকি? এটাই তো ব্যবসায়ীদের মুশকিল স্যার, লোকে অন্য কিছু ভাবতেই পারে না। সেদিন আমাদের পাড়ার দাসদার মেয়ের বিয়েতে গেলাম, সেখানেও অন্তত 20 জন জিজ্ঞেস করলো, কি শম্ভু, মাছের সাপ্লাইটা তোমার? ভাবুন, আমি কি নেমন্তন্ন খেতেও যেতে পারবো না? হ্যাঁ, আসলে তোমাকে এখানে দেখে কথাটা মাথায় এলো। তুমি কিছু মনে করো না। না না স্যার, আমি কিচ্ছু মনে করিনি। আমার মতো মুখ্য সূক্ষ্ম মানুষকে এই এত বড় ইংরেজি স্কুলে দেখলে আপনি কেন, সবাই একথাই ভাববে। আসলে ব্যাপারটা হলো স্যার, আমার ছেলেটা স্যার এই স্কুলের পরীক্ষায় চান্স পেয়ে গেছে। তাই নাকি? আরে এ তো দারুণ খবর। হ্যাঁ স্যার, সবাই শুনে এই কথাই বলছে। আমাদের মতো মুখ্য সংসারে যে কিভাবে ওরকম একটা ছেলে জন্ম নিলে, সেটা ভেবে আমি আর আমার বউ অবাক হয়ে যাই। আপনি বিশ্বাস করবেন না, ওইটুকু ছেলে যখন পটপট করে ইংরেজি কবিতা বলে, তখন আমার বিশ্বাসই হয় না যে ও আমারই ছেলে। আমি নিজে তো স্যার ক্লাস 10 অবধি পড়েছি, আর আমার বউ স্যার কোনো রকমে ক্লাস 10টা পাস করেছে। সেই ঘরে ওরম একটা ছেলে জন্মালে অবাক তো হবারই কথা, যে শোনে সেই অবাক হয়ে যায়। কিন্তু তোমার ছেলেকে পড়ায় কে? মাস্টার রেখেছো? না স্যার, আমার ছোট ভাইটা বিএ পাস করে বেকার হয়ে বসে আছে, ওই ভোম্বলকে মানে আমার ছেলেটাকে গড়ে পিটে তৈরি করেছে। পরম টরম এনে 3-4টে স্কুলে পরীক্ষার ব্যবস্থাও ওই ছোট ভাইটাই করেছে। তা ভাই বললে এই স্কুলটা নাকি খুব ভালো স্কুল, তাই আজকে ছেলেটাকে ইন্টারভিউ দিতে নিয়ে এলাম। ইন্টারভিউ দিতে নিয়ে এলে? কিন্তু আজকে তো ছেলের সঙ্গে তার গার্ডিয়ান মানে তার বাবা মাকেও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। জানোই তো স্যার। তার মানে তুমি আর তোমার স্ত্রী? আপনি খেয়ে পেয়েছেন স্যার, আমি আর আমার স্ত্রী যাব ওই সাহেব ম্যামদের সামনে ইন্টারভিউ দিতে? তাহলে হুম, আমরা বাবা মা ভাড়া করে নিয়ে এসেছি। বাবা মা ভাড়া? এই দেখুন, এতে এত অবাক হচ্ছেন কেন? কলকাতা শহরে টেবিল, চেয়ার, সোফা, গাড়ি, জামা কাপড়, জুতো সবই ভাড়া পাওয়া যায়। কিন্তু তা বলে বাবা মা ভাড়া? তা খবর পেলে কোথা থেকে? না, ঠিক সেভাবে ভাড়া না। স্কুল থেকে চিঠি পাওয়ার পর তো আমি একেবারে সমুদ্রে পড়ে গিয়েছিলাম। ভাইটার বয়সও বেশি নয় যে বাবা বলে চালিয়ে দেব।
এদিকে নিজেরা মুখ্য হলেও ছেলেটা দুটো পড়াশোনা শিখে বড় হোক, সেটাও তো চাই। ঠাকুরের কৃপায় পয়সা কড়ির অভাব আমার নেই, কিন্তু ছেলেটা মাছওয়ালা হোক এটাও কেউ আমরা চাই না। তা তো ঠিকই, তা তো ঠিকই। শেষকালে সরোজবাবুকে গিয়ে ধরলাম। উনি তো কলেজে পড়ান, ওনার স্ত্রীও স্কুলের হেডমাস্টার, পড়াশোনা জানার লোক, পড়াশোনার কদর বোঝেন। তা তিনিই আমাকে একটা সুলুক সন্ধান করে দিলেন। ওনার এক বন্ধুর ঠিকানা দিয়ে বললেন, এর কাছে যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে। আমি বলে রেখেছি। পরদিনই কোলাঘাটের জোড়া ইলিশ আর কেজি খানেক রায়দিঘির গলদা চিংড়ি নিয়ে দুগ্গা বলে পৌঁছে গেলাম সেই বাড়িতে। সব শুনে উনি এক কথায় রাজি। ওনারা স্বামী স্ত্রীতে বোম্বলকে নিয়ে এখন ইন্টারভিউ দিতে গেছে। এখন ভালোই ভালোই যদি সব পাস করে বেরিয়ে আসে তাহলে কেল্লা ফতে। সামনের মাসেই আবার সরোজবাবুর মেয়ের বিয়ে। মাছের অর্ডারটা আমার ঘাড়েই চাপলো। তা আমার এত বড় উপকারটা করলেন, চক্ষু লজ্জার খাতিরে মাছের দামটা তো আর নিতে পারবো না। তা যাক, তবু যদি ছেলেটা একটু পড়াশোনা করে দাঁড়ায় তাহলেই স্যার আমার শান্তি। কি হলো, এবার ভেতরে যেতে হবে তো? আপনাদের এখনো দেরি আছে, এখনো আমার ছেলেটাই বেরোলো না। তা বৌদি, সকালের পার্শে মাছগুলো ভালো ছিল তো? আপনি তো না দেখেই বাতিল করে। এ কি, এটা তো বৌদি নয়, তার মানে আপনিও স্যার? না শম্ভু, না, মানে ব্যাপারটা ঠিক তা আরে নয়। স্যার, আপনি ওরকম করছেন কেন? এখানে অনেকেই ভাড়া করে বাবা মা নিয়ে এসেছে। আমার মতোই দুটো ভাড়া করা কেসও দেখেছি। আরে এতে এত লজ্জা পাওয়ার কি আছে? ওই দেখুন, আর একটা বাবা মা তার বাচ্চাকে নিয়ে নামলো। খোঁজ নিয়ে দেখা যাবে হয়তো ভাড়া করা। আচ্ছা শম্ভু, পরে কথা হবে, চলি। হ্যাঁ, চল চল রিন্টু, চল। ওই মাছওয়ালাটার সঙ্গে কি এত কথা বলছিলেন? ও কি ভাড়া বলছিল? কিসের ভাড়া? আরে সেটা শুনলে তুমি চমকে উঠতে মিলি। ওই শম্ভুর ছেলে এই স্কুলে চান্স পেয়েছে, তাই আজ ইন্টারভিউ দেবার জন্যে ও ছেলের গার্ডিয়ান হিসাবে একটা দম্পতিকে ভাড়া করে নিয়ে এসেছে। বলেন কি প্রণবদা, গার্ডিয়ান ভাড়া? জীবনে শুনিনি গার্ডিয়ান ভাড়া। দেখুন প্রণবদা, রিন্টুও হাসছে। আরে এটা তো হাসিরই কথা, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। কি ভাবছেন? কিরে রিন্টু, এই স্কুলের বদলে তোকে যদি অন্য একটা স্কুলে ভর্তি করে দিই, তুই রাজি? ব্যাস চল, ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে আছে, চলো মিলি, চলো। সে কি প্রণবদা, রিন্টুকে ভর্তি করবেন না? ভর্তি করব, কিন্তু এই স্কুলে নয়, ওর মায়ের পছন্দের স্কুলে। কেন? আমি চাই না রিন্টুর শিক্ষা পর্বের প্রথম দিনটাই এই রকম একটা মিথ্যের মধ্যে দিয়ে যাক। তার বদলে বরং ওর মায়ের ইচ্ছেটাই পালন হোক। দেখা যাক তাতেই সে কতদূর যেতে পারে। এভাবে জীবনের শুরুতেই রিন্টুকে দিয়ে প্রথম পাপটা আমরা নাই বা করালাম মিলি। আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাই।